পেছনে, তাই তার সাথেই একটু কথা বলতে হলো। জানতে পারলে কিছু? জানতে পারলাম অজিত, কিন্তু যা জানতে পারলাম তাতে কেসটা আরো ঘোরালো হয়ে গেল। আমার সন্দেহ ছিল এই অলোকেশ চান্দিয়ালি মাধব বাবুর পিছনে লোক লাগিয়েছেন, কিন্তু তার কথা শুনে মনে হলো তৃতীয় কেউ আছে এই কেসে। হেয়ালি করো না তো ব্যোমকেশ, সবটা খুলে বলো আমায়। উফ, আরেকটু সময় দাও অজিত, আরেকটু। আগে আমি নিজে ভালোভাবে ব্যাপারটা বুঝে নিই, তারপর না হয় তোমায় বলবো। আমি বুঝলাম ব্যোমকেশ কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে ভাবছে। চিন্তার ভাব স্পষ্ট ফুটে ওঠা কপালের ভাঁজে। এসবই জানান দিয়ে যায় কেসটা সত্যিই সহজ নয়। আমি আর কি করি, অকারণে বসে না থেকে আমিও চোখ বুজে ভাবতে লাগলাম সবকিছুই। একজন বড়লোক ব্যবসায়ীর সদ্য একটা ব্যবসায় কিছুটা ক্ষতি হয়েছে, অথচ সে আইনানুগ কোনো ব্যবস্থাই নিতে চাইছে না। তারপর থেকেই তার মনে হচ্ছে কেউ বা কারা তাকে যেন ফলো করছে। সেটা এতটাই তীব্র মাত্রায় যে রাত্রে ঘুমের ঘোরেও তার মনে হচ্ছে তাকে কেউ যেন দেখছে, অথচ তার মাথার কোনো সমস্যা নেই, অন্য সব কাজ তার স্বাভাবিক। তার মানে তার মনে হওয়াতে কোনো ভুল নেই। তবে যে জানালার কাছে তিনি কাউকে দেখতে পাচ্ছেন সেটা দোতলায়। কোনো সাধারণভাবে সেখানে বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাহলে আসল রহস্যটা কি? আমি চোখ বুজে চেয়ারের ওপর শুয়ে আছি, এমন সময় ব্যোমকেশ বলে উঠল, আচ্ছা অজিত, ধরো তোমার মনে হচ্ছে কেউ তোমায় ফলো করছে সারাদিন, তাহলে এমন ক্ষেত্রে তোমার প্রথম সন্দেহ কার ওপর হবে? আমি চোখ খুলে সোজা হয়ে বসে বললাম, এ তো অতি সাধারণ ব্যাপার। আমার যদি কোনো শত্রু থেকে থাকে তার উপরেই প্রথম সন্দেহ হবে। এখানে মাধব বাবুর শত্রু বলতে মাধব বাবু মনে করেন অলোকেশ চান্দ্রিয়ালকে, আর দ্বিতীয় কার কথা মনে হবে? এবার আমি একটু ভাবনায় পড়লাম। ব্যোমকেশ বলল, এমন কেউ কি শত্রু হতে পারে না যার উদ্দেশ্য তোমার জানা নেই? হতেই পারে। তুমি ভুলে যাচ্ছ ব্যোমকেশ, মাধববাবু কিন্তু একজন বিজনেসম্যান। তার একটা কেন, অনেক শত্রু থাকতে পারে। আমি সেটা ভুলছি না অজিত, কিন্তু সমস্যা করছে ওই রাত্রের ব্যাপারটা। এতটা রিস্ক নিয়ে কেউ তার বাড়িতে তার জানালার